কিছু অস্বাভাবিক ঘটনা মানুষের জীবনে ঘটে যায় প্রতিনিয়ত, যেগুলোর ব্যাখ্যা কারো কাছে থাকে না। বেশিরভাগ মানুষ এসব ঘটনাকে নিজের মনের ভুল ভেবে থাকে। তবে তা আসলেই কি তাদের মনের ভুল, নাকি অন্য অচেনা বা অদৃশ্য কোনো কিছু? ঘটনার শিরোনাম: জলপিশাচ। জুলাই মাসের এক রবিবার আমির নিজ গ্রাম সুন্দরপুরে শহর থেকে কাজ শেষে ফিরছিল। সে গ্রামের একজন ছোট ব্যবসায়ী। শহর থেকে গ্রামে ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায়। সে শহর থেকে আসা বাস থেকে নেমে নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা। বাস স্টেশন থেকে তার গ্রামের দূরত্ব বেশি নয়, এই 4 কিলোমিটার পথ হবে। রিকশায় করে গেলে 30 থেকে 40 মিনিটে পৌঁছানো যায় গ্রামে। সে বাস স্টেশনে থেকে রিকশা খুঁজতে চেষ্টা করলো তার গ্রামে যাওয়ার জন্য। গ্রামের দিকে বেশি রাত হলেও বাস স্টেশনে এখনো ভালো রকমের মানুষের উপস্থিতি। তবে রিকশার সংখ্যা নিতান্ত হাতে গোনা 5 থেকে 6টা হবে। সব রিকশাওয়ালাকে সুন্দরপুর যাওয়ার কথা বললেই তারা মুখের উপর না বলে দেয়। কেন যাবে না জিজ্ঞেস করলে কেউ তার কথার কোনো উত্তর দেয়নি। অবশ্য সে জানে যে গ্রামে এই সময় কোনো রিকশা না যাওয়ার কারণ হয়তো গ্রামে যাওয়ার পথের সেই ছোট নদীটি। এই ছোট নদীটি নিয়ে একটা কথা প্রচলিত আছে, নদীতে নাকি একটা পিশাচ বাস করে। সে সকালে মানুষকে কিছু করে না, তবে রাতের বেলা মানুষের অনেক ক্ষতি করে যারা এই নদীর পাশ দিয়ে যায়। তবে আমির গ্রামে থাকলেও আধুনিক চিন্তার মানুষ হওয়ার কোনো দিন এইসব কথা বিশ্বাস করে না। সে অনেক চেষ্টার পর একটা রিকশা পেল, যা তাকে নদীর আগ পর্যন্ত নিয়ে যাবে। তারপর বাকিটা পথ তাকে পায়ে হেঁটে যেতে হবে। কোনো উপায় না থাকায় সে এইরকম করেই বাড়িতে যাবে বলে ঠিক করলো এবং রিকশায় উঠে পড়ল। রিকশা থেকে নদীর কাছের রাস্তায় নামায় সময় রিকশাওয়ালা তাকে বলল, ভাইজান, আপনি এত রাতে এই খারাপ রাস্তা দিয়ে যাইবেন তো একটু সতর্ক থাকেন। রাস্তাটা যে রাতে বেশি সুবিধা না তা তো জানেনই। আমি রিকশাওয়ালার কথায় কোনো কান্না দিয়েই হাঁটা শুরু করলো তার বাড়ির দিকে। কিছুক্ষণ হাঁটার পর সে অনুভব করে কেউ যেন তার পিছনে পিছনে আসছে। তখন সে পিছনে ফিরে জিজ্ঞেস করে, কে আমার পিছনে? চোর ডাকাত হলে বলি আমার কাছে তেমন কিছু নেই। সে তার পিছনে কাউকে দেখতে না পেয়ে নিজের মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করে। আবার তার মনে হয় কেউ তার পিছনে আসছে আর পানি ছুঁয়ে পড়ার মতো একটা শব্দ শুনতে পায়। রাতের বেলা যেই শব্দটা অনেক স্পষ্ট শুনতে পারা যাচ্ছে, তার মনের মধ্যে হঠাৎ একটা মৃদু ভয় হতে শুরু করে। তবে সে যে নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। নিজেকে সামলিয়ে নেওয়ার সময় সে রাতের হালকা ঠান্ডার মধ্যে আরো বেশি ঠান্ডা অনুভব করে, যেন হঠাৎ করে গ্রীষ্মকাল শেষ হয়ে শীতকাল এসে পড়েছে। ঠান্ডার পরিমাণ বাড়তেই থাকছে, তার সাথে সে হেঁটে যাচ্ছে। তবে এত ঠান্ডার মধ্যেও তার ঘামে সারা শরীর ভিজে যাচ্ছে। আমির হঠাৎ শুনতে পায়, কি রে, কই যাস? আমার কথা একটু শুনে যা, আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছি। আমির কথাগুলো শুনে বরফ হয়ে গেল। সে তার হাত পা সামনে বাড়াতে পারছে না। সে কাঁপতে শুরু করেছে নিজের অজান্তেই। আবার বেশি আসে একটা কথা, কিরে, তোর এত বড় সাহস, তুই আমার কথা উপেক্ষা করস? দাঁড়া, আজকে তোর আর নিস্তার নেই। কথাটি শুনে আমির গলা শুকিয়ে যায়। ভয়ে মাথায় ব্যথা শুরু করে দিয়েছে। তখনই তার সামনে এসে দাঁড়ায় এক কালো জামা পরা অবয়ব। অবয়বটা দেখতে মানুষের মতো, তবে তার চেহারা অনেক বেশি বিদঘুটে। অবয়বটাকে দেখেই আমির চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়।
পরের দিন সকালে তার ঘুম ভাঙলে দেখে সে তার বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছে। তার স্ত্রীও বাবা মায়ের কাছ থেকে জানতে পারে তাকে নাকি একজন কৃষক ফজরের নামাজের সময় নদীর কাছের রাস্তায় অজ্ঞান অবস্থা দেখতে পায় এবং তাকে চিনতে পারায় তাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। তার পরিবারের সবাই তাকে পূর্বের দিনের ঘটনা খুলে বলতে বললে সে কিছুই বলতে পারে না, তার নাকি কিছু মনে নেই। এরপর তার দুপুরের দিকে প্রচন্ড জ্বর ওঠে এবং সেই জ্বর 1 সপ্তাহ যাবৎ ছিল। এখন সে আর কোনোদিন বেশি রাতে বাসায় ফিরে না, হয় আগে আগে ফিরে আসে, না হয় যেখানে কাজে যায় সেখানে কোনো একটা জায়গায় রাত কাটিয়ে পরের দিন ফিরে আসে বাড়িতে। এবার চলে যাব পরের ঘটনায়। আমরা অনেকেই হয়তো অনেকের কাছ থেকে আদমখুরের কথা শুনেছি। আদমখুর হচ্ছে এমন এক জিনিস যা বিভিন্ন কবরস্থান, লাশঘর থেকে মৃত মানুষের মাংস, কলিজা খেয়ে বেঁচে থাকে। আমরা জানি যে শহর অঞ্চলের তুলনায় সাধারণত গ্রাম অঞ্চলের নিরিবিলি পরিবেশে অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। শহরে যারা বাস করেন তাদের হয়তো এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে এইসব ঘটনা নতুন কিছুই নয়। এই ঘটনাটি ঘটে চাঁদপুর জেলার মতলব উত্তরে কোনো একটি গ্রামের রাস্তায়। তখন রাত প্রায় 2টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক, তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিক তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দূর থেকে দেখতে পেল দুজন মধ্যবয়সী হুজুর তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামালো এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুর বলল, ভাই, আমরা খুব বিপদে পড়েছি। রফিক বলল, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর বলল, সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? রফিক কিছুক্ষণ ভাবলো, তার মাঝে ওনাদের জন্য দয়া হলো। সে বলল, রফিক বলল, আমি আপনাদের পৌঁছে দিব। হুজুর বলল, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূরে যেতেই রফিক দেখলো আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। রফিক ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর দুই হুজুর নামলো, ওনারা 3জন মিলে লাশটিকে নিয়ে উঠলো। তারপর তারা রফিককে সিএনজি চালাতে বলল, আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকলো। সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে? রফিক বলল, প্রায় 40 মিনিট। হুজুর বলল, তুমি পেছনের দিকে তাকাবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। রফিক বলল, আচ্ছা হুজুর। তারপর রফিক সিএনজি চালাতে শুরু করলো। কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পেল। এক অজানা ভয় তাকে গ্রাস করলো। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে তাকালো। তাকিয়ে যেটা দেখতে পারলো আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না। সে দেখলো ওই 3 হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা, তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল। তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তাড়া দিয়ে বেড়ায়। ঘটনা 2। এই ঘটনাটি আমার মামার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। মামা আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন
আমি ঠিক সেভাবে বলছি। বলছেন, মামা, এই অনেক আগের ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার কলেজ জীবনের শুরুতে। তখন আমি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সবেমাত্র শহরের নতুন কলেজে পা রেখেছি। শহরের কলেজটা আমাদের গ্রামের বাড়ি থেকে বহু দূরের হওয়ায় পড়াশোনার সুবাদে কলেজে হোস্টেলেই আমাকে থাকতে হলো। যদিও শহরের কলেজ, তবে কলেজটা ছিল শহরের একদম শেষ প্রান্তে, যার পাশ দিয়েই বয়ে গেছে ময়ূরাক্ষী নদী। শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে ঢাকার কলেজের আশেপাশে পরিবেশটা ছিল একদমই নির্জন আর গ্রাম্য। তেমন লোকালয়েরও অস্তিত্ব ছিল না। কিন্তু পরিবারের থেকে এত দূরে এই নির্জন কলেজে আমার কখনো একাকিত্ব বোধ হয়নি। তার কারণ হলো, আমার মতোই এমন আরো অনেক বন্ধু বান্ধব কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করত। আমরা একসাথেই থাকতাম, তাই অল্প সময়ের মধ্যেই সবার সাথে বেশ বন্ধুত্ব গড়ে ওঠা। একসাথে কলেজ করা, ক্লাস শেষে হোস্টেলে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হই হুল্লোড় করার মধ্যে দিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল। অল্প দিনের মধ্যেই নতুন পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলাম। সবকিছুই বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে যায় ভয়ঙ্কর এক রাতের অভিজ্ঞতায়। তখন আমাদের কলেজে গ্রীষ্মকালীন ছুটি চলছিল। কাজেই কলেজ হোস্টেলের অধিকাংশ বন্ধুবান্ধব বাড়িতে চলে যাওয়ায় হোস্টেল প্রায় ফাঁকা। পড়ে আছি আমরা হাতে গোনা দু একজন। আমিও অবশ্য দুদিন পরেই বাড়িতে যেতাম, কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যালের কাজ বাকি থাকায় আমার আর যাওয়া হয়ে উঠল না। এই অনাকাঙ্ক্ষিত কাজে ফেঁসে গিয়েই বাড়ি ফিরতে দুদিন পিছিয়ে পড়লাম। কি আর করার। তো যেদিন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলো, ওই দিন বিকালে আমরা পরিচিত কিছু বন্ধু বান্ধব মিলে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার পর হঠাৎ করেই কথা প্রসঙ্গে ভূত প্রেতের কথা উঠে আসলো। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা। এমন সময় আমাদের এক বন্ধু রনি বলে উঠল, জানিস না, সন্ধ্যার সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই। ভাই, এখন এসব গল্প বাদ দে। সন্ধ্যার সময় তেনাদের নাম নিতে নেই। রনির ভয়ে ভীত অবস্থা আর ওর এসব কথাবার্তা শুনে আমরা বাকি বন্ধুরা ওকে নিয়ে বেশ মজা নিলাম। তখন রনি রাগ করে আমাদের মাঝ থেকে উঠে চলে গেল। এবার আমরা মাত্র তিনজন বন্ধুই কলেজের মাঠে বসেছিলাম। এদিকে তখন ঘোর সন্ধ্যা। ঘন অন্ধকারে তেমন কিছু দেখাও যাচ্ছিল না। এমন সময় সেতু বলে উঠল, জানিস তো, আমাদের কলেজের সীমানা পেরিয়ে নদীর ধার ঘেঁষে যে পুরনো শ্মশানঘাট আছে, সেটা নিয়ে তো এখানকার স্থানীয়দের মাঝে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত। এমনকি অনেকে নাকি ওই শ্মশান ঘাটের বহু অলৌকিক ঘটনার সাক্ষীও রয়েছে। তাই নাকি এখন আর ওই পথে ভুলেও কেউ পা বাড়ায় না। এই কথা শুনেই আমি বলে উঠলাম, চলো তাহলে আজকে রাতে সবাই মিলে ওই পুরাতন ভৌতিক শ্মশান ঘাটে অভিযান চালানো যাক। আমার কথা শোনা মাত্রই সকলের চোখে মুখে এক অদ্ভুত চাহনি ফুটে উঠল। সেতু বলে উঠল, পাগল নাকি? যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায়, সেখানে আমরা কিনা রাতে যাব ভূতের হাতে মারা পড়তে? আর তাছাড়াও এত রাতে হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেল সুপার আর আমাদের আস্ত রাখবে না। সেতুর কথায় সায় দিয়ে পরিমল বলে উঠল, ঠিকই তো, কি দরকার সুখে থাকতে ভূতের কিল খাওয়ার? আর তাছাড়াও যা রটে তার কিছু তো বটে।
কাজেই আমরা কেউ যাচ্ছি না ওই ভূতের শ্মশান ঘাটে। তখন আমি হেসে বলে উঠলাম, তো বেশ, তোমরা কেউ সাথে না যাও, তবে আমি একাই যাব ওই শ্মশান ঘাটে। আর সেখানে রাত কাটিয়ে এটাও প্রমাণ করে দেখাবো যে গ্রামবাসীদের রটানো কথা সব মিথ্যে। এই কথা শোনার পর ওখানে উপস্থিত বন্ধুরা সব আমাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু তখন তরুণ বয়স, রক্ত গরম ছিল, তাই কারো কথায় কান না দিয়ে কোনো পরিণতি না ভেবেই এই হঠকারী সিদ্ধান্তে অটল ছিলাম। তবে এখনো মনে হয় সেদিন হয়তো ওদের কথা মেনে নিলেই তা মঙ্গল হতো আমার জন্য। তাহলে হয়তো ওরকম একটা ভয়ানক রাতের মুখোমুখি হতে হতো না আমাকে। তো যাই হোক, আমিও তখন জেদ করে বসি যে আজ রাতে আমি যাবই ওই শ্মশান ঘাটে এবং সেখানে গিয়েই রাত কাটাবো। তবে সব থেকে বড় বাধা হলো হোস্টেল সুপার রঞ্জিত স্যারের চোখ ফাঁকি দিয়ে অত রাতে বাইরে বের হওয়াটা। তাই ঠিক করলাম রাতে খাওয়া দাওয়ার পরে যখন আমাদের রুমে চেক করতে আসবেন স্যার, ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা কয়েকজন মিলে হোস্টেলের পিছনের ভাঙা পাঁচিল টপকে পালাবো। এদিকে রাতের খাওয়া দাওয়ার আগে শ্মশান ঘাটে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর যাবতীয় জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। রুমমেটরা আমাকে যাওয়ার আগে আবারও নিষেধ করলো এসব পাগলামি না করতে। সবাই মিলে বলল আরেকবার ভেবে দেখতে, এই পরিণতি খুব ভয়ানক হতে পারে। আমি তখন বললাম, একবার যখন যাব বলে ঠিক করেছি তখন আমি যাবই, পরিণতি নিয়ে ভাববার সময় নেই আমার। এক পর্যায়ে বন্ধুরা সব নিরাশ হয়ে গেল। ওদের অনিচ্ছা সত্ত্বেও আমাকে সাহায্য করলো হোস্টেলের পিছন থেকে পালিয়ে যেতে। রাতে খাওয়া দাওয়ার পরে রাত যখন প্রায় 9:30 কি 10:45 কাছাকাছি, তখনই আমি, সেতু আর পরিমল হোস্টেলের পিছনের ভাঙা পাঁচিল টপকে বেরিয়ে পড়লাম শ্মশান ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। যদিও রাত 9টা কি 10টা, তবে আশেপাশের নির্জনতা দেখে মনে হচ্ছিল তখন মধ্যরাত। ধারে কাছে কোথাও জনমানবের চিহ্ন তো দূরের কথা, রাস্তায় কিংবা নদীর পাড়ে একটা কুকুর বিড়ালও নেই। তাছাড়াও দুদিন বাদেই আমাবস্যা, তাই রাতের অন্ধকারের তীব্রতাও বেশ। চারপাশে এতটাই অন্ধকার যে টর্চ লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। এক কথায় খুব শুনশান পরিবেশ। তবে গ্রীষ্মের গরমে নদীর পাড়ে ঠান্ডা বাতাস খুব একটা মন্দ লাগছিল না। সারাটা রাস্তায় আমরা বন্ধুরা তেমন একটা কথা বললাম না, সকলেই অধীর আগ্রহে শ্মশান ঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম। অবশেষে বেশ খানিকটা সময় হাঁটাহাঁটির পর শ্মশান ঘাটের এলাকায় এসে আমরা পৌঁছালাম। তবে ঘুটঘুটে অন্ধকারে নদীর পাড়ের সেই ঠান্ডা বাতাসটা একটু আগেই ভালো লাগছিল। সেই নদীর পাড়ের বাতাসই এখন শ্মশান ঘাটে কেমন যেন ভারী হয়ে উঠল। শ্মশান ঘাটের চারপাশের পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তা কোনো হরর মুভির সিনেমার থেকে কম ভয়ঙ্কর নয়। জংলি ঝোপঝাড়, বিস্তর জনশূন্য এলাকা, আধপোড়া কাঠের গন্ধ, তার উপরে ছড়ানো ছিটানো নরকঙ্কালের হাড় খুলি দেখে যে কারো পিলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলোকে দেখতেও বেশ অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল যেন প্রকাণ্ড দানব নৈশ প্রহরীর মতো জেগে আছে কোনো অগান্তককে গিলে খাওয়ার অপেক্ষায়। সব মিলিয়ে সে যেন এক ভয়ানক পরিবেশ, যা কিনা শব্দের সীমারেখায় বোঝানো মুশকিল। এইসব দেখে বাকি বন্ধুরা আবারও আমাকে অনুরোধ করলো এসব পাগলামি বাদ দিয়ে হোস্টেলে ফিরে যেতে। আমিও মনে মনে ভাবলাম এমন ভয়ানক পরিবেশে রাত না কাটানোই ভালো। আর তাছাড়াও
তখন আশেপাশে কুকুর শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। তাই ভাবলাম জায়গাটা খুব একটা নিরাপদ নয়। জঙ্গলি হিংস্র পশুরও উপস্থিতি অনুমান করেছিলাম তখন। ভাবলাম ওদের সাথে ফিরেই যাই, কিন্তু পরক্ষণই মনে হলো সন্ধ্যার সময় বন্ধুদের কাছে বড় মুখ করে বলে এসেছি যে আজকে রাতটা শ্মশান ঘাটেই কাটাবো। সেখানে যদি আমি ভয় পেয়ে হোস্টেলে ফিরে যাই, তাহলে আমার বন্ধুরাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। দিন শেষে আর যাই হোক, বন্ধু বান্ধবের হাসির পাত্র হওয়া যাবে না। এই ভেবে আমি তখনই ওদের বললাম ওরা যেন আমাকে এখানে রেখে হোস্টেলে ফিরে যায়, আর আমি আগামীকাল সকালেই হোস্টেলে ফিরব, এখন নয়। বন্ধুরা আমাকে অনেক বোঝানোর পরেও আমার একঘেয়েমি জেদের কাছে হার মানল, আর নিরাশ হয়ে খালি হাতে ওদের হোস্টেলে ফিরতে হলো। ওরা অবশ্য যাওয়ার আগে আমাকে বলে গেল যে কোনো সমস্যা হলেই যেন ওদেরকে ফোন করি। এই বলে আমাকে একটা লাঠি আর একটা টর্চ লাইট হাতে দিয়ে ওরা যথারীতি ওই স্থান থেকে প্রস্থান করলো। মুহূর্তের মধ্যেই ওই ঘন অন্ধকারে ওদের চিহ্ন মিলিয়ে গেল। এবার এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমির শত শত চিতা আর মরার মাঝে আমি এক জীবন্ত মানুষ দাঁড়িয়ে। ভাবতেই কেমন যেন একটা ভয়ানক অনুভূতি অনুভূত হতে লাগলো। রাত বাড়ার সাথে সাথে অন্ধকারের তীব্রতা আরো নিস্তব্ধতা নদীর পাড়ে থাকা শ্মশান ভূমিকে যেন ক্রমশ ভয়ানক করে তুলছে। আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি। এই ভেবেই হাঁটতে হাঁটতে শ্মশানের আরো ভিতরে প্রবেশ করতে লাগলাম। টর্চ মেরে আশপাশটা ভালো করে দেখতেই চোখে পড়ল আটপোড়া চিতা কাঠ, ভাঙা হাড়ি আর শত শত কঙ্কালের হাড়, মাথার খুলি। এসব দেখে হঠাৎ করেই যেন গাটা বার হয়ে উঠল। জনমানব শূন্য নির্জন শ্মশান ভূমির পাশে থাকা ময়ূরাক্ষী নদীর স্রোতের শব্দ তখন আরো স্পষ্ট শোনা যাচ্ছিল, আর মাঝে মধ্যেই বেশে আসছিল ভতুম পেঁচা শকুনের ডাক। তখন আমার বেশ ভয় ভয় করছিল, কারণ শ্মশান ভূমির আশেপাশে ঘন জঙ্গল, বিশাল বিশাল গাছপালা পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলেছিল। এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পিছনে আমাকে অনুসরণ করে হাঁটছে। নিজের ছাড়াও আমি ওই স্থানে তখন আরো অন্য কারো উপস্থিতি অনুভব করলাম। তখন ভাবতে লাগলাম আমি ছাড়া এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমিতে আর কে আসতে পারে। নিজের মনের সাথে দ্বন্দ্ব করতে লাগলাম, পিছনে ফিরে তাকাবো কিনা বা তাকানো ঠিক হবে কিনা। অবশেষে সাহস করে ঘাড় ঘুরে তাকাতে দেখি পিছনে কেউ নেই। সেখানে কোনো মানুষের বা প্রাণীর চিহ্ন তো চোখে পড়ল না, তবে চোখে যেটা পড়ল সেটা ছিল বেশ ভয়াবহ। দেখলাম একটা প্রকাণ্ড অসুস্থ গাছ, যার ডালে কিনা বসে আছে একটা ভতুম পেঁচা। রাতের অন্ধকারে পেঁচাটার চোখ দুটো বেশ ভয়ানক লাগছিল, তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাকই হই, কারণ এই পথ দিয়ে একটু আগেই আসার সময় এত বড় গাছ তো চোখে পড়ল না। তাহলে হঠাৎ করেই বা এই গাছটি আসলো কোথা থেকে? পরক্ষণই আবার নিজেকে নিজে বোঝ দিলাম, হয়তো অন্ধকার থাকায় ঠিকমতো খেয়াল করতে পারিনি। তবে ভাবলাম এই ভয়ঙ্কর পরিবেশে রাত্রি যাপনের সাক্ষী স্বরূপ গাছটাকে ক্যামেরাবন্দি করা যাক। তাই গাছটার ছবি তুলতে পকেট থেকে ফোনটা বের করতেই দেখি গাছের ডালে বসে থাকা ভতুম পেঁচাটি নেই। ভাবলাম হয়তো উড়ে গেছে, তাই সাত পাঁচ না ভেবে গাছটার বেশ কয়েকটা ছবি তুললাম। এরপর যখন চেক করতে গেলাম যে অন্ধকারে তোলা গাছের ছবিটা কেমন কি হয়েছে, তখন গাছের ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলাম ফোনে থাকা গাছের ছবিতে
ওই অসংখ্য গাছের ডালে যে ডালটাতে কিনা কিছুক্ষণ আগে বটন পেঁচাটাকে দেখলাম, সেখানে সাদা কাপড়ে জড়ানো একটা লাশ ঝুলছে। এটা দেখে আমি ভয় ভয় করে তাকাতেই দেখি গাছের ডালে কোথাও কোনো লাশ নেই। আমার এখন যেন মাথায় কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। আশেপাশে তাকাতেই যতদূর চোখ যায় শুধু ভয়ঙ্কর ঘন জঙ্গল। এই মুহূর্তে এমন একটা জায়গায় কি করব ভাবতে ভাবতেই দেখি আমার থেকে ৮-১০ হাত দূরে অন্ধকারে থাকা ঝোপটা যেন একটু নড়ে উঠল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম আর ভয়ে ভয়ে চোখে তাকিয়ে রইলাম ঝোপটার দিকে। টর্চ মেরে লাঠি হাতে আমি ঝোপটার দিকে দুপা এগোতেই দেখি একটা কালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো। বিড়ালটার চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের গোলার মতো, আর ওর মুখে লেগে আছে রক্ত। এরকম একটা দৃশ্য দেখবো কল্পনাও করতে পারিনি। এই দৃশ্য দেখে ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হাতে লাঠিটা দিয়ে ভয় দেখিয়ে যতই বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছি, ততই যেন বিড়ালটা আরো হিংস্র হয়ে ভয়ঙ্করভাবে দাঁত খিঁচুনি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। ভাবলাম এবার অনেক হয়েছে এই ভয়ঙ্কর শ্মশান ভূমিতে, আর এক মুহূর্ত নয়। তাই ফোন বের করে যেই না সেতুকে ফোন দিতে গেলাম, তখনই দেখি ফোনের নেটওয়ার্ক নেই। এখন কি উপায়? ওদের কাছে খবর বা পাঠাবো কি করে? এসব ভাবতে ভাবতেই হতাশ হয়ে পড়লাম। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম, যা হবে দেখা যাবে। আপাতত এই শ্মশান ভূমি থেকে বাইরে তো বের হই, কিন্তু যেদিকে তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল। কোন পথে এসেছি সেই পথটাও রাতের অন্ধকারে হারিয়ে ফেলেছি। এদিকে থেকেই ওঠা শিয়ালের আর্তচিৎকার ভয়টাকে যেন আরো বাড়িয়ে দিল। এসব অদ্ভুত কাহিনীর ঘুরে খেয়ালই করতে পারিনি আমি শ্মশানঘাটে কতটা গভীরে চলে এসেছি। গোলকধাঁধার মতো পথ হারিয়ে বারবার যেন একই জায়গায় সেই অসত্য গাছ তলায় এসে পড়ছিলাম। কি করব কিছুই বুঝে উঠলাম না। এমনকি সাহায্য চাওয়ার মতো কোনো লোক বা উপায়ও ছিল না। এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম এই নির্জন শ্মশান ঘাটে এত রাতে আমাকে কে ডাকবে, আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া আর কেই বা আছে। ও হয়তো আমার মনের ভুল, কিন্তু পরক্ষণই আবার আমাকে সেই পরিচিত কণ্ঠে নাম ধরে ডাকতে লাগলো। এবার আমি ভাবলাম এ নিশ্চয়ই নিশির ডাক হবে হয়তো। এই ভাবতে ভাবতে একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো, আর অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। আমার গা ঘামছে। তখন কি করব বুঝতে পারছি না। হৃদস্পন্দন বেড়েই চলছে। হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো, টের পেলাম। পিছন ঘুরে তাকাতেই যা দেখলাম তা দেখার পর আমার বুকের রক্ত হিম হয়ে গেল। যা দেখলাম তা এতটাই ভয়ানক যে ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখলাম আটপোড়া একটা লাশ, যার চোখের কোটরগুলো ছিল মণিশূন্য, যেন শকুনের দল ঠুকরে খেয়েছে। গায়ের মাংস খুবলে খেয়েছে শিয়াল কুকুরের দল। আর মুখের আটপোড়া বিবর্ষ চেহারা দেখেই আমি চিৎকার করে উঠলাম। এক মুহূর্তের জন্য যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। আমি হাতের লাঠিটা ফেলে টর্চ হাতেই জঙ্গলের বুক চিরে দিকবিদিক জনশূন্য হয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। পিছন থেকে তখনও একটা অপার্থিব ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল। আমি এক দৌড়ে বহুদূর এসে দম ছাড়লাম, আর হাঁপাতে হাঁপাতে অনুমান করতে লাগলাম এখন ঠিক কোথায় আছি। এক মুহূর্তের জন্য যেন শ্মশানঘাট এলাকা পুরো নিশ্চুপ হয়ে গেল। কোথাও কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎই আবার
কারো শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম। ভাবলাম এখনো আমি নিরাপদ নই। যত তাড়াতাড়ি সম্ভব পথ খুঁজে এই অভিশপ্ত শ্মশান ভূমি থেকে আমাকে পালাতেই হবে। এই ভেবে যেই না হাঁটা দেব, তখনই দেখলাম আমার সামনে 4-5 হাত দূরে একটা লাশ সাদা কাপড়ে জড়ানো। আর এটা সেই লাশ যেটা কিনা ওই অসংগ গাছের ডালে ঝুলতে দেখেছি। ভয়ে আমি নির্বাক হয়ে যাই। ঘন ঘন শ্বাস ফেলে বুকে বহু সাহস সঞ্চয় করে লাশটার দিকে এগোতেই একটা দমকা বাতাস এসে লাশের মুখের উপরে থাকা সাদা কাপড়টা সরিয়ে দিল। এরপর যা দেখলাম তা হয়তো স্বপ্নেও কখনো ভাবিনি। ওই লাশটার মুখ দেখা মাত্রই যেন আমার মাথার উপর বাজ পড়ল। কারণ আমার সামনে থাকা ওই লাশটা আর কারো না, ওটা স্বয়ং আমার নিজেরই লাশ। নিজের চোখের সামনে নিজেকে লাশ দেখে এতটাই আশ্চর্য আর ভীত হই যে আমি বুঝতেই পারছিলাম না এটা স্বপ্ন নাকি সত্যি। কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মূর্তির মতো নিথর হয়ে রইলাম। তখনই আবারও সেই ভয়ঙ্কর আর অপার্থিব হাসির আওয়াজে যেন আমার নিষ্প্রাণ মূর্তি অনুভূতি ফিরে পেল। ওই ভয়ানক পৈশাচিক হাসির শব্দে শ্মশানের পরিবেশ ভারী হয়ে উঠল। এবার যেন একটা নয়, বরং অনেকগুলো ছায়ামানবের আওয়াজ একত্রে শুনতে পেলাম। সকলেই বলে উঠল, তোমার এখানে আসা কিছুতেই উচিত হয়নি। ফিরে যাও, ফিরে যাও। কিছুই মনে নেই এরপর আমার। মুহূর্তের মধ্যে যেন চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন জ্ঞান ফিরে পেয়ে আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। আশেপাশে তাকাতেই দেখি হোস্টেল সুপার রঞ্জিত স্যার পাশে বসে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে রতন, রনি, পরিমল আর সেতু। বুঝতে পারলাম কালকের রাতের ওই ভয়াবহ ঘটনার পরেও হয়তো সৌভাগ্যক্রমে এখনো বেঁচে আছি। কিন্তু ভূতের হাত থেকে বাঁচলেও ভয় হচ্ছিল তখন স্যারের হাত থেকে কিভাবে বাঁচবো এই নিয়ে। কারণ স্যারের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি আমার উপর বেজায় চটে আছেন। গতকাল না বলে হোস্টেল থেকে চুপি চুপি বেরিয়ে গিয়ে এরকম একটা কেলেঙ্কারি বাঁধানোর জন্য। কিন্তু অসুস্থ থাকায় তখন স্যার কিছু বলেননি। পরে অবশ্য স্যারের কাছে অনেকে অনুরোধ করে ক্ষমা চাওয়ার পরে সে যাত্রায় বেঁচে গিয়েছি। কিন্তু ওই দিন রাতে শ্মশানে অজ্ঞান হওয়ার পর আমাকে ওরা কিভাবে পেল জিজ্ঞেস করাতে বন্ধুরা বলল, আমাকে শ্মশানের কাছেই রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানকার স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আর আমার ফোন থেকেই নাকি ওদেরকে তারা খবর দেয়। তবে একটা প্রশ্নের উত্তর আমার কাছে আজও ধোঁয়াশা। সেটা হলো যে ওই দিন রাতে তো আমি শ্মশানের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তাহলে আমাকে রাস্তার উপরেই বা কে নিয়ে এলো? তবে যাই হোক, ওই ভয়ঙ্কর রাতের কথা আজও মনে পড়লে ভয়েতে আমার গলা শুকিয়ে যায়। মাঝে মাঝে তো নিজের কাছেই অবাক লাগে কিভাবে ওই দিন রাতে ওই ভয়ঙ্কর শ্মশানভূমি থেকে বেঁচে ফিরলাম। তাই এখনো কোনো শ্মশানঘাট দেখলেই আমার সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে। সেগুলো হয়তো এ জীবনে কখনই ভোলা সম্ভব নয়। মামার মুখে এমন একটা ঘটনা শুনে আমারও সেদিন ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ভাবতেই মনটা চমকে ওঠে যে ছোট মামা এমন একটা ভয়াবহ রাতের সাক্ষী যেখানে তার বেঁচে থাকার সম্ভাবনাই ছিল না। ওই দিন রাতে গল্পটা শোনার পর সারা রাত আর ঘুমোতে পারিনি। ভাবছিলাম যে রাতের আধারে এখনো হয়তো সেই ভয়াবহ শ্মশানঘাট আবারও জীবন্ত হয়ে ওঠে। ঘটনা ৩। প্রাচীন এক গ্রামে একটি পুরনো কবরস্থানের কথা প্রচলিত ছিল। গ্রামের লোকেরা দাবি করত রাতে সেই কবরস্থানে এমন কিছু ঘটে যা পৃথিবীর জীবনের সীমার বাইরে। কবরস্থানের মাঝখানে একটি পুরনো
অব্যবহৃত কবর ছিল, যা বহু বছর ধরে অক্ষত ছিল। গ্রামের মানুষ সেখানে রাত কাটানোর সাহস পেত না, কারণ তারা বিশ্বাস করত যে সেই কবরের নিচে কিছু অন্ধকার শক্তি বাস করে। একদিন শহরের এক সাংবাদিক সুহেল সেই কবরস্থানের রহস্য উদ্ঘাটনের জন্য গ্রামে আসেন। সুহেল একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লেখার জন্য প্রস্তুত ছিলেন, যা স্থানীয় কাহিনীগুলো সম্পর্কে সত্য প্রকাশ করবে। গ্রামের বৃদ্ধেরা তাকে কবরস্থানে না যাওয়ার পরামর্শ দেন, তবে সুহেল তাদের সতর্কতা উপেক্ষা করে তার অনুসন্ধান শুরু করেন। সুহেল রাতের অন্ধকারে কবরস্থানে প্রবেশ করেন। কবরস্থানের ভেতরে সবকিছু মৃত, শীতল এবং মাটির গন্ধ। মেঘলা আকাশের আলোতে কবরস্থানের পুরনো ভাঙা কবরগুলি অদ্ভুতভাবে প্রেতাত্মার মতো মনে হয়। সুহেল নির্ধারিত কবরের কাছে পৌঁছালে হঠাৎ করে একটি অদ্ভুত ঠান্ডা অনুভব করেন যে কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সুহেল তখন কবরস্থানের পুরনো কবরের উপর নজর দেন, যেটি আসলে বহু বছর ধরে অব্যবহৃত ছিল। কবরটি খোঁড়া এবং ভিতরে একটি পুরনো বাক্স পাওয়া যায়। বাক্সটি খুলে সুহেল একটি ভীষণ প্রাচীন বই খুঁজে পান, যা পুরনো দেবতা এবং তাদের অনিষ্টের কাহিনী নিয়ে লেখা। বইটি খুললেই অদ্ভুত কিছু ঘটতে থাকে। কবরস্থানে থাকা ঠান্ডা বাতাসের মতো নিঃশ্বাস টেনে নেওয়া শোনায় এবং অদৃশ্য শক্তির অনুভূতি বৃদ্ধি পায়। বইয়ের পাতায় লেখা অদ্ভুত অক্ষরগুলো পড়ে সোহেল একটি অদ্ভুত পদ্ধতির কথা জানতে পারেন, যা পুরনো দেবতাদের ডাকার এবং তাদের প্ররোচিত করার পদ্ধতি। সোহেল এই পাঠগুলি অনুসরণ করার জন্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন, কিন্তু এমন কিছু ঘটে যা তিনি কখনো কল্পনাও করেননি। রাতের অন্ধকারে কবরস্থানে অদ্ভুত আওয়াজ এবং ছায়া দেখা যেতে শুরু করে। সোহেল বুঝতে পারেন যে তিনি একটি ভয়াবহ শক্তির সম্মুখীন হয়েছেন, যা কবরস্থানের পুরনো রহস্যের সাথে সম্পর্কিত। সোহেল তার ফোনে কল করতে চেষ্টা করেন, কিন্তু সিগন্যাল মেলে না। কবরস্থানে তাকে একের পর এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কবরস্থানের একটি কবর থেকে কবরস্থান জুড়ে সুরেলা গান ভেসে আসে, যা শুনে সোহেল মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। গানটি দ্রুত পাল্টে গিয়ে হঠাৎ করে চিৎকারে পরিণত হয় এবং কবরস্থানে অদৃশ্য শক্তির হাত এবং মুখ সোহেলের চারপাশে প্রদর্শিত হয়। সোহেল শেষ পর্যন্ত বইয়ের নির্দেশনা অনুযায়ী একটি বিশেষ রিচুয়াল সম্পন্ন করেন, আশা করে যে এটি কবরস্থানের অন্ধকার শক্তিগুলোকে শান্ত করবে। কিন্তু রিচুয়াল সম্পূর্ণ হওয়ার পর কবরস্থানে একটি বিশাল ধোঁয়া সৃষ্টি হয় এবং সেই ধোঁয়া থেকে একটি ভয়ঙ্কর ও অন্ধকার আত্মা প্রকাশিত হয়। আত্মাটি সোহেলের দিকে এগিয়ে আসে এবং তার চোখে একটি ভীতিকর চেহারা দেখা দেয়। সোহেল কবরস্থানে জীবিত অবস্থায় ফিরে আসেন, কিন্তু তার মুখে এক ধরনের অবসন্নতা ও ভয়। তার দৃষ্টি অস্থির এবং মনে হয় তিনি কিছু ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যা তার জীবনকে চিরতরে পরিবর্তন করেছে। সোহেল তার সাংবাদিক কার্যক্রমে বন্ধ করে দেন এবং কবরস্থানের রহস্য নিয়ে প্রকাশ্যে কিছুই বলেন না। গ্রামবাসীরা সোহেলের অভিজ্ঞতার পর কবরস্থানে আর কোনো তদন্তকারীকে প্রবেশ করতে দেন না এবং কবরস্থানের কাছে কোনো রকম রাত কাটানোর কথা চিন্তাও করেন না। অন্ধকারে কবরস্থানে একটি ভয়াবহ রহস্যের কাহিনী, যা ভয় এবং আতঙ্কের এক নতুন মাত্রা তুলে ধরে। এটি আমাদের শেখায় যে কিছু রহস্য যেমন অন্ধকারে লুকিয়ে থাকে, সেগুলো উন্মোচিত হলে সেগুলোর সাথে সম্পর্কিত ভয়াবহ শক্তিগুলোর সম্মুখীন হতে হয়।